গল্পটির সময়কাল 1980। তখন ইরান আর ইরাকের মধ্যে যুদ্ধ চলছে। দুই দেশের যুদ্ধের মাঝে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষেরা, যার প্রভাব প্রতিটা ক্ষেত্রেই পড়ছিল। এই সময় আমরা মেডিকেল স্টুডেন্ট সিদেকে দেখি। ইউনিভার্সিটির প্রফেসর সিদেকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করে MBBS কমপ্লিট করতে, কেননা এই যুদ্ধের সময়েও সে সরকারের বিরুদ্ধে থাকা দলের সাপোর্ট করে। প্রফেসরকে অনেক অনুরোধ করলেও তার সিদ্ধান্ত কোনোভাবেই পরিবর্তন হয় না। প্রচণ্ড আপসেট হয়ে বাড়ি এসে আলমারির ভেতরে থাকা সবগুলো মেডিকেল বই ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু একটা বই দেখে হঠাৎ সে থেমে যায়, কেননা এই বইটা মৃত্যুর আগে তার মা তাকে দিয়ে গিয়েছিল। এটাই ছিল উনার শেষ স্মৃতি। সিদের মা চেয়েছিলেন সে ডাক্তার হোক, অথচ মৃত মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে সে ব্যর্থ হলো। এর চেয়ে কষ্টের ব্যাপার আর কি আছে। মায়ের দেয়া বইটা ফেলতে পারে না, বইটি ড্রয়ারের ভেতরে যত্ন করে লুকিয়ে রাখে। এরই মধ্যে তার স্বামী ইরাজ কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। ইরাজ ফিরতে শীতের বস্তা ভর্তি বইগুলো তাকে দিয়ে বলে বইগুলো কাউকে দিয়ে দিতে, না হলে ফেলে দিতে। ইরাজ সিদেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, যুদ্ধ শেষ হয়ে গেলেই হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। সিদে বুঝতে পারে ইরাজ মিথ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কেননা এই রক্তক্ষয়ী যুদ্ধ কখনোই শেষ হবার নয়। এরই মধ্যে ইমার্জেন্সি সাইরেন বেজে ওঠে। তেহরান শহরে আবারও মিসাইল অ্যাটাক হয়েছে। ইরাজ সিদে দোরসাকে নিয়ে সোজা বেসমেন্টে চলে যায়। এখানে অ্যাপার্টমেন্টের বাকি সকলেই ছিল। মিসাইলের আঘাত থেকে বাঁচতে এটাই সবচেয়ে সুরক্ষিত জায়গা। বেসমেন্টে গিয়ে দোরসার মেহেদি নামে নতুন একটি ছেলের সাথে দেখা হয়। দোরসা তার কানে কিছু একটা বলে। ছেলেটি দোরসার হাতে কিছু একটা দেয়, যেটা নাকি তাকে রক্ষা করবে আত্মা বা জিনের হাত থেকে। মেহেদিকে দোরসার কাছে দেখে বাড়িওয়ালা মিসেস ইব্রাহিম তাকে টেনে তার কাছে নিয়ে যায়। সিদেও মেহেদিকে আগে কখনোই দেখেনি, তাই সে প্রতিবেশী ভাবিকে জিজ্ঞাসা করে এই নতুন ছেলেটিকে। প্রতিবেশী জানায় সে বাড়িওয়ালা ইব্রাহিমের ভাতিজা। ছেলেটির বাবা মা কিছুদিন আগেই মিসাইলের আঘাতে মারা গেছে, তাই সে এখানে থাকতে এসেছে। পরিবেশ শান্ত হলে সকলে তাদের রুমে ফিরে যায়। পরদিন সকালে ইরাজ সিদেকে বলে দেশের অবস্থা অবনতি হওয়ার কারণে সরকারের নির্দেশে সিভিলিয়ানদের যুদ্ধে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যার কারণে ইরাজ ডাক্তার হওয়া সত্ত্বেও ইল্লান নামক শহরে যুদ্ধে যাওয়ার জন্য তার ডাক এসেছে। যাওয়ার আগে ইরাজ সিদেকে তার মায়ের কাছে তেহরান যাবার কথা বলে, কারণ সেই জায়গাটা এখান থেকে কিছুটা হলেও সুরক্ষিত। কিন্তু সে রাজি হয় না, কারণ তার মতে সে একাই নিজে ও তাদের মেয়েকে সুরক্ষিত রাখতে পারবে। তার যখন যাবার সময় হয়ে যায়, তখন সে তার একমাত্র মেয়েকে বলে চিন্তা করো না, তোমার পুতুল কিমিয়া তোমায় রক্ষা করবে। কিছু সময় পর শান্ত হয়ে দোরসা বাড়িতে ফিরে এলে তাকে অন্যমনস্ক লাগছিল। এটা দেখে সিদে জিজ্ঞাসা করলে দোরসা উত্তর দেয় মেহেদি আমাকে জিনের ব্যাপারে বলেছে, ওরা নাকি আমাদের বিল্ডিংয়েই থাকে। মেহেদি আমাকে একটি বল দিয়ে বলেছে এটা নাকি আমাকে সুরক্ষা করবে জিনদের হাত থেকে, কিন্তু সেটা আমি হারিয়ে ফেলেছি। সিদে তাকে বোঝায় জিন বলে কিছুই হয় না, এগুলো সবই মনের ভুল। এরপর সিদে বিল্ডিংয়ের মালিকের স্ত্রী মিসেস ইব্রাহিমের কাছে মেহেদির ব্যাপারে নালিশ করতে গেলে তার কথা শুনে চমকে ওঠে। তিনি বলেন সে বলবে কিভাবে, মেহেদি তো কথাই বলতে পারে না। যুদ্ধের সময় চোখের সামনে মা বাবা মারা যাওয়ার কারণে তারপর থেকে সে কথাই বলতে পারে না, এমনকি তিনি নিজেও মেহেদিকে পছন্দ করেন না। এই উত্তর শোনার পর সিদে চুপচাপ নিচের রুমে চলে যায়। পরের দিন তেহরানে মিসাইল স্ট্রাইক হওয়ার কারণে তাদের ভবনের ওপরে এসে পড়ে একটি মিসাইল। তাদের কপাল ভালো ছিল, মিসাইলটি ফাটেনি। তবুও এত ভারী একটা জিনিস পড়ার কারণে তাদের ভবনের ছাদটা কিছুটা অংশ ভেঙে যায়। খুব দ্রুত মেয়েকে নিয়ে বেসমেন্টে যাওয়ার সময় দোরসা হঠাৎ রুমে ফিরে আসে তার একমাত্র পুতুল কিমিয়াকে নেওয়ার জন্য। সিদেও তার পিছনে আসে আর ঘরে এসে দেখে দোরসা অজ্ঞান হয়ে পড়ে আছে। সিদে কোনোভাবে তার জ্ঞান ফেরালে দোরসা বলে জিনেরা এসে গেছে। তখনই ওপরের ফ্লোর থেকে তারা চিৎকার শোনে, আর সেখানে গিয়ে জানতে পারে মিসাইল পড়ার কারণে মিস্টার বিজারির হার্ট অ্যাটাক হয়েছে। মেডিকেল স্টুডেন্ট হওয়ার কারণে সিদে তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সবকিছু বিফলে যাওয়ায় তার মৃত্যু হয়। এবার এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে দোরসা। সে যেন কেমন অদ্ভুত হয়ে গেছে। পরের দিন মিস্টার বিজারি জানাজা সম্পন্ন হয়। এরপরে বাড়ির ওপর থেকে মিসাইলটাও বের করা হয়। রাতে দোরসা সিদের কাছে এসে বলে সে তার প্রিয় পুতুল কেনিয়াকে খুঁজে পাচ্ছে না।
জিনেরা হয়তো তার পুতুল কিনিয়াকে একা পেয়ে নিয়ে গেছে। শীতে বিরক্ত হয়ে বলে, উল্টোপাল্টা ভাবা বন্ধ করো, আমি কিনিয়াকে খুঁজে দিচ্ছি। কিন্তু সেও কিনিয়াকে খুঁজে পায় না। এমন সময় সে ডোরসার গায়ে হাত দিয়ে দেখে ডোরসার গা প্রচণ্ড গরম। ডোরসার গায়ে জ্বর এসেছে দেখে তাকে শুইয়ে দেয় আর প্রতিজ্ঞা করে সে কিনিয়াকে খুঁজে দেবে। এরপর শীতে বাড়ির কাজ করতে শুরু করে। রাতে শীতে ঘুমোতে যায়। চোখটা প্রায় লেগে এসেছিল। হঠাৎ একটু শব্দে তার ঘুম ভেঙে যায়। জেগে উঠে দেখে ডোরসা অদ্ভুতভাবে দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করছে। ডোরসার কাছে গেলে কাঁদতে কাঁদতে ছাদের ফাটল দেখিয়ে বলে, জিনেরা এই ফাটলের ভেতর দিয়ে কিনিয়াকে নিয়ে চলে গেছে। জ্বরের ঘরে বাচ্চা মেয়েটি ভুলভাল দেখেছে বলে শীতে তাকে শান্ত করে আবারও ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে ডোরসাকে আবারও স্বাভাবিক দেখা যায়। শীতে তার ওয়ার্কআউটের ক্যাসেটটা খোঁজার চেষ্টা করছিল। ক্যাসেটটা তো সে এখানেই রেখেছিল, কিন্তু গেল কোথায়? ইতিমধ্যে ওপরের ফ্লোরের মৃত ব্যক্তি বিজারের মেয়ে সিদার কাছে বিদায় নিতে আসে। তারা আজকে অ্যাপার্টমেন্ট ও শহর ছেড়ে চলে যাচ্ছে। তবে সে যাওয়ার আগে এমন একটি কথা বলে যায় যেটা শুনে সিদের লোম দাঁড়িয়ে যায়। তার বাবা নাকি মারা যাওয়ার আগে দেখেছিল জিন। কেননা মিসাইল পড়ার পরেও তার বাবা স্বাভাবিকভাবে কথা বলছিল। কিন্তু সে যখন পানি আনতে যায় সেই অল্প সময়ের ভেতরেই তার বাবার সাথে কিছু একটা ঘটে যায়। তিনি নাকি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। সে দাবি করে মিসাইলটা এমনিতেই তাদের অ্যাপার্টমেন্টের ওপরে পড়েনি, আর পড়লই যখন তাহলে মিসাইলটা ফাটল না কেন? এটা নিশ্চয়ই হয়তো জিনদের কাজ। সিধে মেয়েটির কথা খুব একটা আমলে নেয় না। সে ভাবতে থাকে বাবার মৃত্যুর কারণে হয়তো মেয়েটার মানসিক সমস্যা হয়েছে, তাই এসব উল্টোপাল্টা বকছে। শীতের সারাটা দিন অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে কাজ করে কেটে যায়। হঠাৎ সে খেয়াল করে ইরাজ তারই কম্বলের নিচে ঘুমিয়ে আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো যুদ্ধে গিয়েছে। হঠাৎ কিছু একটা যেন সেটাকে টেনে নিয়ে চলে গেল। সে প্রচণ্ড ভয় পেয়ে বিছানা থেকে নিচে পড়ে যায়। এরপর সে ছুটে যায় ডোরসার ঘরে, কিন্তু সে বাচ্চা মেয়েটি স্বাভাবিকভাবেই খেলছিল। সে খুবই ভয় পেয়ে গিয়েছিল, তাই সে পাশের বাড়ির প্রতিবেশীদের ডেকে নিয়ে আসে। তারা এসে কম্বল, খাটের নিচে সব জায়গায় খুঁজেও তেমন কোনো কিছুই দেখতে পায় না। এগুলো দেখে শীতে ভাবে হয়তো ঘুমের ঘোরে সে ভুল কিছু একটা দেখেছে, তাই সে এগুলো নিয়ে আর চিন্তা করে না। সারা রাত এভাবেই কেটে যায়। পরের দিন সকালে সে খাবার তৈরি করছিল, আর সবজির টুকরোগুলো ডাস্টবিনে ফেলতে গিয়ে দেখে তার ওয়ার্কআউটের ক্যাসেটটা ভেঙে ছিঁড়ে নষ্ট করে কেউ ডাস্টবিনে ফেলেছে। এটা দেখে সে সন্দেহ করে হয়তো এগুলো ডরসার কাজ, কারণ সে আর ডরসা ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না। এজন্য ডরসাকে বকা দেওয়ার জন্য ঘরে যেতেই দেখে ডরসা বাইরে চলে গেছে। সে বাইরে এসে দেখে ডরসা ওপরের ফ্লোরে মিস্টার বিজারির ফ্ল্যাটের দরজা অনবরত ধাক্কাচ্ছিল। ডরসার কাছে যেতেই সে জেদ ধরে যে কেনিয়াকে নিয়ে ডরসা ফিরবে না। সিধে তাকে চেপে ধরে কোনো রকমে শান্ত করার চেষ্টা করে। সিঁড়ি থেকে তাদের এই দৃশ্য মিসেস ইব্রাহিম দেখে ফেলে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে তাদেরকে কিছুই বলতে আসে না। ডরসা শান্ত হয়ে গেলে তার কিছুক্ষণ পরে সিধে বাড়ি ভাড়ার টাকা নিয়ে মিসেস ইব্রাহিমের কাছে যায়। মিসেস ইব্রাহিমও বিশ্বাস করে এই বাড়িতে জিনের বসবাস রয়েছে। সেও প্রতি রাতে অদ্ভুত শব্দ শুনতে পায়। তার ধারণা হয়তো মেয়েদের মাধ্যমে এই বাড়িতে প্রবেশ করেছে জিন, আর তাই সে সিধেকে সাবধান করে আর বলে জিনেরা কিন্তু হাওয়ায় ভেসে বেড়ায়, আর যাকে তাদের পছন্দ হয় তার ওপরে ভর করে। যদি কারো প্রিয় জিনিস জিনদের হাতে যায় তাহলে সেই ব্যক্তি জিনদের হাত থেকে মোটেও নিস্তার পাবে না। দুনিয়ার যে প্রান্তেই যাওয়া যাক না কেন, জিনরা তার পিছু কখনোই ছাড়বে না। ডরসা যে তার পুতুল খুঁজে পাচ্ছিল না, তাহলে কি এটা দাঁড়ায় যে বাচ্চার ডরসা এখন বিপদে? যাই হোক, মিসেস ইব্রাহিমের এসব বকবক সিদের মোটেও ভালো লাগছিল না, তাই সে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে প্রতিবেশী ফাকুর ভাবির বাড়িতে যায়। তারাও এই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সিদে তাদের বইয়ের ভেতর থেকে আয়লা হাবা নামের একটি বই খুঁজে বের করে। এই বইটা ছিল জিনদের নিয়ে লেখা। বইটা নিয়ে ভাবির সাথে কিছুক্ষণ গল্পগুজব করে সে বাড়ি ফিরে যায়। রাতে সে যখন বিছানায় শুয়েছিল তখন জানালার ধারে সে কিছু একটা অনুভব করে, তাই সেখানে গিয়ে পর্দাটা সরায়। তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলেও বিষয়টা যেন তার কাছে একদম বাস্তব মনে হচ্ছিল, তাই সে সন্দেহের বশে পুনরায়
জানালার কাছে যায়। তখনই কিছু একটা যেন তার সামনে দিয়ে চলে গেল। কি ঘটল? সে চমকে বিছানার ওপরে গিয়ে পড়ে। কোনো রকমে তার রাতটা কাটে। পরের দিন সকালে ওয়ার্কআউট শেষে ডোরসাকে নিয়ে ডাক্তারের কাছে যায়, কারণ তার জ্বরটা কোনোভাবেই সারছিল না। ডাক্তার তাকে চেক করলেও তেমন কোনো কিছুই খুঁজে পায় না, আর তাই সে ধারণা করে হয়তো যুদ্ধের কারণে আশেপাশের দূষিত পরিবেশ হয়ে গেছে, তাই হয়তো ডরসার জ্বর আসছে। এরপর ডরসা গাড়িতে করে বাড়ি ফিরছিল। রাস্তার মাঝে মেহেদিকে একা হাঁটতে দেখে তাকেও গাড়িতে তুলে নেয়। বেশ কিছু দূর যাওয়ার পরে মেহেদি ফিসফিস করে জিজ্ঞাসা করে, ডরসার পুতুলটা কই? মেহেদির মুখে কথা শুনে সিধে বেশ চমকে ওঠে, কারণ সে তো কথা বলতে পারত না। এরপর সিধে আর কোনো কথারই উত্তর দেয় না। এরপর বাড়ি ফিরে দেখে বাড়িওয়ালা ইব্রাহিমের পুরো পরিবার এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মিসেস ইব্রাহিম মেহেদিকে দেখেই বকা দিতে শুরু করে, কারণ ওর জন্যই তাদের যেতে দেরি হয়ে যাচ্ছিল। আচমকা বাড়িওয়ালাদের এভাবে চলে যেতে দেখে সিধেও বেশ অবাক হয়। এখন এই পুরো অ্যাপার্টমেন্টে শুধু সিধে আর ডরসা রয়ে গেল, আর তাদের সাথে জিন। যেহেতু বাকি সবাই চলে গেছে, তাই সিধেও সিদ্ধান্ত নেয় যে সেও ডরসার দাদু বাড়িতে চলে যাবে। তাই ঘরে ঢুকেই সকল জিনিসপত্র গোছাতে শুরু করে। কিন্তু ডরসা জেদ ধরে, সে কিনিয়াকে না নিয়ে কোথাও যাবে না। সিধে প্রথম দিকে তার মেয়ের এ কথা পাত্তা না দিলেও মেয়ের এমন কাঁদো কাঁদো মুখ দেখে অবশেষে সে পুতুল খুঁজতে রাজি হয়, আর তাকে বলে কেনিয়াকে খুঁজে পাওয়া মাত্রই তারা এখান থেকে চলে যাবে। ডরসাও খুশি হয়ে যায়। শীতের তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজতে শুরু করে। সব ওলটপালট করে খুঁজেও কেনিয়াকে কোথাও পাচ্ছিল না। এরই মধ্যে ইমার্জেন্সি সাইরেন বেজে উঠলে সে ডরসাকে নিয়ে দ্রুত বেসমেন্টে চলে যায়। বাইরের পরিবেশ স্বাভাবিক হতে হতে রাত হয়ে যায়। শীতের ডরসাকে নিয়ে আজকে আর যাবে না, তাই তারা ঘুমিয়ে পড়ে। একদম মাঝরাতে শীতের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে সে যখন দরজার দিকে তাকায়, তখন দেখে তার দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পুরো অ্যাপার্টমেন্ট ফাঁকা, তবুও তাদের ঘরের ভেতরে কি আসলো? লোকটাকে দেখে শীতের চমকে উঠে বসে পড়ে। লোকটিও দ্রুত চলে যায়। শীতেও তার পিছু নিতে নিতে পাশের ঘরে গিয়ে দেখে লোকটা ছাদের ফাটল দিয়ে উপরে উঠে গেল। এই ঘটনাটি মোটেও স্বাভাবিক নয়। সে রীতিমতো ঘামতে শুরু করে। ডরসার কথা মনে পড়লেই সে দ্রুত ঘরে ফিরে আসে। দেখে ডরসা পাশে কারোর সাথে কথা বলছে, কিন্তু সেখানে কেউ নেই। এতে সে প্রচুর ভয় পেয়ে যায়। তাই কোনো কিছু না ভেবে ডরসাকে কোলে নিয়ে দ্রুত বাইরে পেরিয়ে রাস্তায় দৌড়াতে থাকে। রাস্তায় পুলিশের টহল চলছিল। তারা পুলিশের সামনে পড়ে। ইরানে মহিলাদের বোরকা ছাড়া বাইরে বেরোনো নিষেধ, তাই পুলিশ সিধেকে থানায় ধরে নিয়ে যায়। অনেকক্ষণ বন্দি রাখার পরে অফিসার সিধেকে এসে ওয়ার্নিং দিয়ে আপাতত ছেড়ে দেয়। থানা থেকে তাকে একটি হিজাবও দেয়া হয়, যেন নির্দ্বিধায় বাড়িতে পৌঁছাতে পারে। এরপর সে বাড়িতে ফিরে আসে, কিন্তু এবার বাড়ির ভেতরে ঢোকার সময় তার বুকটা যেন কাঁপছিল। সে ডরসাকে শুয়ে দিয়ে পাশের ঘরের সিলিংয়ের ফাটা অংশগুলো টেপ দিয়ে আটকে দেয়। এরপর সে যখন ফিরে আসে, দেখে ডরসা পুনরায় কেনিয়াকে খুঁজছিল। সে পুনরায় ডরসাকে শুয়ে দিয়ে বলে, চিন্তা করো না, তোমার কেনিয়াকে আমি অবশ্যই খুঁজে দেব। তখনই তাকে ফোন করে ইরাজ। শীতে এখনও তার মেয়েকে নিয়ে এই শহর ছেড়ে তার বাবা মার কাছে যায়নি, তাই ইরাজ তাকে বকাবকি শুরু করে। তখনই আবার দরজায় কেউ কড়া নাড়ে। শীতে দরজা খুলতে ভয় পাচ্ছিল, তাই সে ছিদ্র দিয়ে বাইরে দেখার চেষ্টা করে যে কে দরজা নক করছে। হঠাৎ সামনে দিয়ে কিছু একটা যাওয়ার সাথে সাথেই সে দরজা খোলে, কিন্তু বাইরে এসে কাউকেই দেখতে পায় না। এত দ্রুত সে গেল কোথায়? সে ধীরে ধীরে ওপরে ওঠে। তখন সে দেখে তার পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে, যার পুরোটা অংশ যেন চাদর দিয়ে ঢাকা, আর মুখটা কালো কুটকুটে। হঠাৎ সেটি ঘরের ভেতরে উড়ে চলে গেল। দরজাটাও আটকে যায়। শীতে দ্রুত এসে দরজাটা খোলার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই দরজাটি খুলছিল না। এদিকে তার মেয়ে ডরসা ঘরের ভেতরে একা। কিছুক্ষণ পরে দরজা খুলে দেয় ডরসা। তাকে বেশ স্বাভাবিক মনে হচ্ছিল। শীতে ঘরে ঢুকে খুঁজতে থাকে যে ঘরে কে ঢুকেছে, আর ডরসাকে সেই চাদরে ঢাকার জিনিসটার ব্যাপারে জিজ্ঞাসা করলে ডরসা বলে সে প্রায় তার সাথে এসে কথা বলে, আর উনি নাকি কেনিয়াকেও খুঁজে দেবে। এসব কিছু শুনে শীতে আরও ভয় পেয়ে যায়। সে দ্রুত বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য পুনরায় কেনিয়াকে খুঁজতে শুরু করে, কিন্তু সেই পুতুলটা কোথাও খুঁজে পায় না। তার উপরে ডরসা এই জিনদের ব্যাপারে উল্টোপাল্টা বলতে শুরু করছে, যার ফলে শীতে আরও ভয় পাচ্ছিল। এজন্য শীতে ডরসাকে বকা দিতে থাকে।
এ সময় ডরসা বলে, আমার সাথে এরকম করলে আমি ওই মহিলার সাথে চলে যাব। এটা শুনে সিধে রাগ করে বাচ্চা মেয়েটিকে আঘাত করে। ডরসা কান্না করার বদলে উল্টো আরও রেগে যায়। সে তখনই সিধের উপরে আক্রমণ করে। তখন অদ্ভুত একটি শব্দ হলে দুজনই থমকে যায় আর তারা ছাদের ওই ফাটলের দিকে তাকায়। রাতে ডরসা যখন ঘুমিয়ে পড়ে তখন সিধে একটি ছুরি নিয়ে বাইরে বসে থাকে। এমন সময় পাশের ঘর থেকে শব্দ পেলে সে দ্রুত সেখানে ছুটে যায় আর দেখে ছাদের ফাটল দিয়ে আলো আসছে। ডরসা অদ্ভুতভাবে হাঁ করে সেদিকে তাকিয়ে আছে। তখনই তাদের সামনে আসে সেই জিন। আসলে বাইরে বসে থাকতে থাকতেই সে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পরে ঘরে আসলে দেখে ডরসা খাটের নিচে। সিধে তাকে সেখান থেকে বের করে আনে। ডরসা কি দেখে যেন প্রচণ্ড ভয়ে ছিল। তখনই পাশের ঘর থেকে খটখট শব্দ পেয়ে তারা দেখার জন্য যায়। সিধে লক্ষ্য করে টেলিফোনের রিসিভারটা তুলে রাখা। সে ধীরে ধীরে রিসিভারটা কানে ধরতেই ইরাজের কণ্ঠ ভেসে ওঠে। কিন্তু একটু পরে সে বুঝতে পারে এটা ইরাজ নয়, বরং কিছু একটা তার কণ্ঠে কথা বলছিল। এমন সময় সে লক্ষ্য করে জানালার বাইরে সেই চাদর পরা জিন। সে ভয়ে ডরসাকে জড়িয়ে ধরে বলে, দয়া করে এখান থেকে চলে যাও, আমাদেরকে বাঁচতে দাও। কিন্তু ডরসা বাইরে তাকিয়ে বলে, এটা কি? তখন সিধে তাকিয়ে দেখে সেখানে আসলে একটি পর্দা উঠছিল, কোনো জিন নয়, যেটা দিয়ে মিসাইলের আঘাতে ভেঙে যাওয়া অংশটি ঢেকে দেওয়া হয়েছিল। বাইরে বাতাসের কারণে সেটি উড়ে তাদের জানালার সামনে চলে এসেছে। এটা দেখার জন্য সিধে ওপরে যায়। ছাদের ফাঁকা জায়গা দিয়ে সিধে মিস্টার বিচারির ঘরের দিকে তাকায়। সেখানে তাকানোর সাথে সাথে সে হতভম্ব হয়ে যায়। তার মায়ের উপহার দেওয়া সেই বইটা এখানে পড়ে আছে, কিন্তু সে বইটি তো ডয়ারের তালাতে রেখেছিল। তাহলে বইটি এখানে এলো কিভাবে? আর তো সে দ্রুত ঘরে গিয়ে চাবি দিয়ে ডয়ারটি খোলে, যেটা খোলার পরে তার চোখ কপালে উঠে যায়। কেননা বইটার জায়গায় সেখানে আছে ডরসার পুতুল কেনিয়া। পুতুলটির মাথা, হাত পা সবকিছু যেন ছিঁড়ে ফেলা হয়েছে। এ সময় ডরসা ঘরে এসে কেনিয়ার এমন অবস্থা সে দেখে ফেলে। ডরসা তার মাকে দোষারোপ করে যে সেই কেনিয়ার এমন অবস্থা করেছে, তার মাই তার প্রিয় কেনিয়াকে মেরে ফেলেছে। সিধে তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে যে সে এমন কিছুই করেনি, এটা চাদরে ঢাকা সেই জিন করেছে। কিন্তু ডরসা কোনো কিছুতেই এই কথা মানতে চায় না। বিষয়টি সিধে বুঝতে পারে আর তাই সে ডরসাকে শান্ত করে বলে, তুমি বিছানায় গিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকো, কিছুক্ষণের মধ্যেই দেখবে তোমার কেনিয়া ঠিক হয়ে গেছে। আমি তো ডাক্তার, তাই আমি আবার তোমার কেনিয়াকে সুস্থ করে দেব। এটা শুনে ডরসা ঘরে গিয়ে শুয়ে পড়ে। এরপর সিধে পুতুলের ছিঁড়ে ফেলা অংশগুলো টিপ দিয়ে জোড়া লাগিয়ে দেয়। এরপর সেটা ডরসার কাছে নিয়ে যায়। অনেকদিন পরে ডরসা কেনিয়াকে ফিরে পেয়ে অনেক খুশি ছিল। তখনই আবার এমার্জেন্সি সাইরেন বেজে ওঠে। সিধে ডরসাকে বলে তার কোট পরে নিতে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। এরপর ব্যাগ আর ডরসাকে নিয়ে তারা বেসমেন্টে চলে যায়। তখনই ঘর থেকে ভেসে আসছিল ডরসার কান্নার শব্দ। তাহলে তার সাথে যে আছে এই কে? সিধে ভাবে হয়তো তার সাথে যে আছে সে কোনো জিন, আর তার মেয়ে ঘরের ভেতরে আটকে কান্না করছে। এজন্য সে দ্রুত ঘরের ভেতরে যায়, যেখানে গিয়ে সে লক্ষ্য করে ছাদে লাগানো টেপগুলো খুলে গেছে। এটা দেখেই তার বুক কেঁপে ওঠে। তখন সে পাশের ঘর থেকে ডরসার কান্নার শব্দ শোনে। সে সেখানে গিয়ে দেখে ডরসা খাটের নিচ থেকে অনবরত বাঁচার চেষ্টা করছে, আর তাই সে বিছানার নিচে গিয়ে তাকে বের করে আনার চেষ্টা করে। তখন সে জিন তাকে হামলা করে, যে এতক্ষণ ডরসার রূপ ধরেছিল। জিনটি তার চুল ধরে টানতে টানতে একগুচ্ছ চুল ছিঁড়ে নেয়। সিধে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসে। ইতিমধ্যে সে বুঝতে পেরেছে তার সঙ্গেই আসল ডরসা ছিল। বাইরে আসলে সে লক্ষ্য করে ডরসা তার ওপরে অনেক রেগে আছে। একের পর এক তাকে দোষারোপ দিয়ে যাচ্ছিল। আসলে এইটুকু সময়ের মধ্যেই সেই জিন যেন তাকে বশ করে ফেলেছে। সিধেও ব্যাপারটি বুঝে গেছে, তাই সে ডরসাকে না রাগিয়ে বরং তার সাথে শান্তভাবে কথা বলে বোঝানোর চেষ্টা করে। ডরসাও মায়ের কথা বুঝতে পেরে ধীরে ধীরে তার কাছে আসছিল। হঠাৎ সেই জিন চাদর দিয়ে ডরসাকে ঢেকে দেয়। ডরসাও চাদরের ভেতরে যেন একদম আটকে গেছে। মেয়েকে বাঁচাতে সিধেও সেই চাদরের ভেতরে ঢোকে। অনেক কষ্টে সেই চাদরের ভেতর থেকে মেয়েকে বাঁচিয়ে বের করে নিয়ে আসে। এমন সময়
আরেকটি বিপদ তাদের সামনে আসে। চাদরটি যেন হঠাৎ করেই চোরা বালি হয়ে যায়, আর সিধে সেই চোরা বালির মধ্যে অনবরত ডুবে যাচ্ছিল। বাচ্চা মেয়েটি বুদ্ধি করে অনেক কষ্টে তার মাকে টেনে তোলে, আর ডরসা তার প্রিয় কেনিয়াকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গ্যারেজে যায়। এরপর গাড়িটি নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। তারা আর কখনোই এই অভিশপ্ত জায়গায় ফিরে আসবে না। কিন্তু অভিশাপ সেটা কি কখনো পিছু ছাড়বে? কেননা বের হওয়ার সময় তারা দুটো ভুল করে ফেলেছে। ডরসা তার প্রিয় কেনিয়াকে সাথে নিয়ে আসলো, কেনিয়ার মাথাটা এখনও সেই বাড়িতে পড়ে আছে, আর সিধে মিস্টার বিচারির বাড়িতে পড়ে থাকা তার মায়ের দেওয়া সেই বইটিও আনতে ভুলে গেছে। আর জিনদের কাছে কারো প্রিয় জিনিস যদি থাকে, তাহলে সেই জিনগুলো কখনোই পিছু ছাড়ে না, পৃথিবীর যে প্রান্তে যান না কেন। তাই এখন একটাই প্রশ্ন, সিধে ও তার মা কি ওই জিনের হাত থেকে আসলেই মুক্তি